শেষ হচ্ছে লুৎফুজ্জামান বাবরের বন্দি জীবন। 17 বছর পর কারাগার থেকে মুক্তি পাচ্ছেন। আরে ও ঠাকুর, কিতনে আদমি থে। ভারতের জন্য একের পর এক বড় ধরনের দুঃসংবাদ, তো আমি এটাকে বলতেই পারি। তাদের কলিজাতে হালকা কাঁপুনি। মোদি দাদা কাপ সারছে, কিন্তু এখনো মোদি দাদা কাপড় ঠিক আছে? মোদি দাদাকে খাওয়া দাওয়া করতেছে এখনো? অনেক জ্বালাইছো। আর ইন্ডিয়া দাদা বাবুর মোদির সত্যি বলতেছে, কালকে খবরটা দেখার পরে মোদি মেবি ঘুম হারাম হয়ে গেছে মোদির। লুৎফুজ্জামান বাবরের বেকসুর খালাস পাওয়ায় আবারও রাতের ঘুম উড়ে গেল মোদি সরকারের, এমন কথাই বলছেন নেটিজেনরা। ভারত সরকারের অভিযোগ, তিনি সেভেন সিস্টার্সে বিদ্রোহী দল বানিয়ে ভারতকে অস্থিতিশীল করে তুলতে চেয়েছিলেন। চীন আর পাকিস্তান মিলে ভারতকে যতটুকু নাকানি চোবানি খাওয়াতে পারেনি তা ঘটিয়েছেন লুৎফুজ্জামান বাবর। তাই একসময় বাবরের নামে কেঁপে উঠত ভারত সরকার। দর্শক, আমরা বলেছিলাম যে আজ বৃহস্পতিবার মুক্তি পাবে লুৎফুজ্জামান বাবর। সত্যি সত্যি আজকে ফুলের তোড়া দিয়ে ওনাকে বরণ করে নিয়েছেন ওনার পরিবার, দলীয় নেতাকর্মী সহ অসংখ্য শুভাকাঙ্ক্ষীরা। কেন্দ্রীয় কারাগার থেকে ওনাকে নিয়ে যাওয়া হয়েছে বাসায়। কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বের হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী এবং বিএনপির নেতা লুৎফুজ্জামান বাবর। বাবর মুক্তির পরেই সমন্বয়করা সবাই পালাচ্ছে, কঠিন ঘোষণা দিলেন সেনাপ্রধান। বিস্তারিত রয়েছে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, যার দাপটে একটা সময় বাঘে কুমিরে এক ঘাটে পানি খেয়েছে। শুধু ক্ষমতার অধিকারী ছিলেন না বাবর, তার স্টাইল ও জীবনযাপনও ছিল আলোচনার কেন্দ্রে। যারা এনেছে বা যেই চক্র এনেছে তারা ডেফিনেটলি এই দেশের এই জনগণের শত্রু। তো আমরা বর্তমান অবস্থাতে এখানে আবার দেখতে পাচ্ছি যে তাকে সবার সামনে নিয়ে আসা হচ্ছে লুৎফুজ্জামান বাবর। তিনি কিন্তু মুক্তি পেয়েই অনেক চমক দেখান। জেল থেকে মুক্তি পেয়েই লুৎফুজ্জামান বাবর নতুন চমক দেখালেন। লুৎফুজ্জামান বাবর ভারতের জন্য এক আতঙ্কের নাম, ঠিক তেমনটাই এখন আবারও প্রমাণ করলেন। দর্শক শ্রোতা, আপনারা তো সবাই জানেন দেশের বর্তমান পরিস্থিতি। ভারত কিন্তু বাংলাদেশকে নিয়ে অনেক ষড়যন্ত্র করে এবং বাংলাদেশকে ধ্বংস করার জন্য তারা অনেক ট্রাই করতেছে। এখন হঠাৎ কি হয়েছে যে লুৎফুজ্জামান বাবর মুক্তি পেয়ে তিনি একটা বার্তা দেন এবং তার মুক্তিতে অনেকের কিন্তু সাহসও বেড়ে যায় যে ভারতকে উচিত জবাব দিতে এবং উচিত শিক্ষা দিতে। এখন ভারত বুঝতে পারবে বাংলাদেশ কি জিনিস, এখন ভারত বুঝতে পারবে বাংলাদেশের মানুষের কতটা সাহস রয়েছে। দর্শক শ্রোতা, এই সব বিষয় পর্যালোচনা করে আমরা অনেক তথ্য পাই এবং ভিডিও পাই, সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো। ভিডিওটা কিছুটা লং হবে কিন্তু অনেক তথ্য জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। লুৎফুজ্জামান বাবর মুক্তি পেয়ে কি বলতেছেন এবং এতদিন তিনি কারাগারের মধ্যে কি করেছেন দীর্ঘ 17টা বছর, সব কিছুই দেখতে পারবেন। আসুন দর্শক, আমরা ইম্পর্টেন্ট ক্লিপগুলো আগে এখানে দেখে আসি এবং আমাদের মন্তব্যগুলো ভিডিওর শেষে কমেন্ট করি। লুৎফুজ্জামান বাবরের বেকসুর খালাস পাওয়ায় আবারও রাতের ঘুম উড়ে গেল মোদি সরকারের, এমন কথাই বলছেন নেটিজেনরা। ভারত সরকারের অভিযোগ, তিনি সেভেন সিস্টার্সে বিদ্রোহী দল বানিয়ে ভারতকে অস্থিতিশীল করে তুলতে চেয়েছিলেন। চীন আর পাকিস্তান মিলে ভারতকে যতটুকু নাকানি চোবানি খাওয়াতে পারেনি তা ঘটিয়েছেন লুৎফুজ্জামান বাবর। তাই একসময় বাবরের নামে কেঁপে উঠত ভারত সরকার। লুৎফুজ্জামান বাবর 1991 সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নেত্রকোনা 4 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর 15 ফেব্রুয়ারি 1996 সালের ষষ্ঠ এবং 2001 সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে নেত্রকোনা 4 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। অষ্টম সংসদে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। 12 জুন 1996 সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে এবং 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নেত্রকোনা 4 আসন থেকে নির্বাচনে লড়ে তিনি পরাজিত হন। 2004 সালে বাবর 10 ট্রাক ভর্তি অস্ত্র, গোলাবারুদ, রকেটের লঞ্চার নিয়ে ভারতে পাঠাতে চেয়েছিলেন, এমন অভিযোগই ছিল তার বিরুদ্ধে। ভারতের অরুণাচল প্রদেশ, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং মেঘালয় মূল ভারত থেকে আলাদা হতে চেয়েছিল। আর সেই সময়টাতেই ভারতের জন্য আতঙ্ক বনে যান লুৎফুজ্জামান বাবর। তবে সরবরাহ করা সেই অস্ত্র পরবর্তীতে জব্দ করা হয়।
2005 সালের 27 জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে এক জনসভায় গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এম.এস. কিবরিয়া। এ ঘটনায় তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সিলেট সিটির সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সহ বিএনপির কয়েকজন কেন্দ্রীয় নেতাকে আসামি করে মামলা দায়ের করা হয়। নেত্রকোনা 4 আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর 3 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। 2001 সালে বিএনপি জামাত জোট সরকারের সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। এরপর 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের সময় 21 আগস্ট গ্রেনেড হামলা এবং চট্টগ্রামের 10 ট্রাক অস্ত্র মামলায় লুৎফুজ্জামান বাবরকে মৃত্যুদণ্ডের সাজা শোনানো হয়। প্রিয় দর্শক, আমরা বলেছিলাম যে আজ বৃহস্পতিবার মুক্তি পাবে লুৎফুজ্জামান বাবর। সত্যি সত্যি আজকে ফুলের তোড়া দিয়ে ওনাকে বরণ করে নিয়েছেন ওনার পরিবার, দলীয় নেতাকর্মী সহ অসংখ্য শুভাকাঙ্ক্ষীরা। কেন্দ্রীয় কারাগার থেকে ওনাকে নিয়ে যাওয়া হয়েছে বাসায়। প্রিয় দর্শক, আজকের এই খুশির দিনটায় আমরা স্মরণ করে রাখতে পারি যে 24-এর গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে, জীবন দিয়েছে, যাদের যুদ্ধ ত্যাগের বিনিময় কিন্তু আজকে লুৎফুজ্জামান বাবর এই মুক্ত হাওয়ায় ঘুরে বেড়ানোর সুযোগ পেয়েছেন। দীর্ঘ 17 বছর স্বৈরাচার শেখ হাসিনার কারাগারে উনি বন্দী ছিলেন। 17 বছর পরে একটা মানুষ এই আকাশের খোলা আকাশের নিচে পরিবারের কাছে, নিজের স্ত্রীর কাছে, নিজের সন্তানদের কাছে ফিরত আসাটা যে কত বড় পাওয়া, কত বড় আকুতি লুকিয়ে ছিল হৃদয়ের ভিতরে। সেই লুকিয়ে থাকা হৃদয়ের ভিতরে আকুতিগুলা আজকে প্রকাশ করবে স্বামী স্ত্রী, আজকে প্রকাশ করবে তার সন্তানের সাথে তার এই 17 বছর হারিয়ে যাওয়ার সময়গুলা। প্রিয় দর্শক, এই সব কিছু যদি জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের শহীদদের বদলা হয়ে থাকে, তাহলে আমি কি ভুল বলবো নাকি আমি কি কোনো মিথ্যা বলছি? আমরা যদি সত্যি সত্যি আজকে স্মরণ করি, এই লুৎফুজ্জামান বাবরের মুক্তির পিছনে রক্ত দিয়েছে আবু সাইদ, শহীদ হয়েছে মুগ্ধ সহ আমার অসংখ্য মায়ের সন্তানেরা, হাত হারিয়েছে, পা হারিয়েছে, চক্ষু হারিয়েছে যারা, তাদের প্রতি আমরা সব বিষয়ে যদি কৃতজ্ঞতা প্রকাশ করি অথবা তাদের কথাই যদি স্মরণ করি, তাহলে সত্যি সত্যি আমরা সত্যিকারের কৃতজ্ঞ মানুষ হতে পারবো। প্রিয় দর্শক, আজকের এই সময়ে এসে জুলাই প্রক্লামেশন নামক একটি রোড ম্যাপ তৈরির জন্য যে ছাত্ররা বৈষম্য বিরোধী ছাত্রদের ব্যানারে শহীদ মিনারে গত যেই 15 তারিখে তারা যে 15 দিন আগে যে ঘোষণাটা দিয়েছিলেন যে এটা জানুয়ারি মাসের শুরুতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবিটা তারা করেছিলেন 31শে ডিসেম্বর। আমরা শহীদ মিনারে তাদেরকে দেখেছিলাম 31শে ডিসেম্বর তারা ঘোষণাপত্রটা দেবে, এই বলে তারা বাংলাদেশ থেকে শহীদ মিনারের সামনে জড়ো হয়েছিলেন। তখন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সাথে তাদের মতানৈক্য হয়েছে। ইউনূস সাহেব বলেছে এটা সরকারিভাবে করতে হবে, এটা বেসরকারিভাবে ছাত্ররা যদি ঘোষণা দেয় সংবিধানের সাথে, সরকারের সাথে, রাষ্ট্রের সাথে, প্রেসিডেন্টের সাথে, রাজনৈতিক দলগুলোর সাথে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হতে পারে। সেই সমস্যা থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের অনুরোধে ছাত্রদেরকে 15ই জানুয়ারি মানে আজকের এই 15 জানুয়ারি পর্যন্ত সময় নেওয়া হয়েছে। সেই সময় নেওয়ার সময় কিন্তু আজকে শেষ। জুলাই প্রক্লামেশন মানে জুলাইয়ের গণঅভ্যুত্থানে যে সরকারটা হবে, এই সরকারটার নাম হবে বিপ্লবী সরকার। বিপ্লবী সরকার ছাড়া এই দেশকে পরিবর্তন করা, এই দেশের দুর্নীতি মুক্ত করা, এই দেশে এখনো পুলিশের মধ্যে ঘুষ ছাড়া বদলি হচ্ছে না, এখনো সচিবালয়ে টাকা ছাড়া ফাইল নড়াচড়া করছে না, এই সব কিছু যদি থেকে যায় তাহলে আমরা 24 সালের শহীদদের কাছে কি জবাব দেব? আমরা তাদের কাছে কি তাদের এই রক্তের বিনিময় পেলাম? প্রিয় দর্শক, সেই কারণে বর্তমান সময়ে সকল রাজনৈতিক দলের সাথে একসাথে বসবেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। একসাথে বসে বর্তমান সংস্কার কমিশনের যে রিপোর্টগুলা এসেছে সেই রিপোর্টগুলা সহ জুলাই প্রক্লামেশনে ছাত্রদের দাবি কি, ছাত্ররা কি চাচ্ছে,
কি করতে চাচ্ছে, তাদের দাবিগুলা 72-এর সংবিধান কতটুকু থাকবে, কতটুকু বাতিল হবে। 100% বাতিল হওয়াটা দরকার নাও হতে পারে, রাষ্ট্রের প্রয়োজনে 50%, 40%, যেই জায়গাগুলাতে রাষ্ট্রের সাথে সংঘর্ষ হয়, জনগণের সাথে সংঘাত হয়, শেখ হাসিনা নিজের মতলবের জন্য যে কাজগুলা করেছে সংবিধানে সেগুলা বাতিল করে নতুন করে যদি আমরা অন্তর্বর্তীকালীন সরকারটাকে একটু শক্তিশালী গঠন করতে পারি, আর তারা যদি আগামী ডিসেম্বর পর্যন্ত এই শক্তিশালী অবস্থায় দেশটাকে একটু ক্লিন করে আগামী ডিসেম্বর পর্যন্ত নির্বাচন আমাদেরকে দেয়, তাহলে বাংলাদেশের মানুষ যেই দলকে ভালোবাসে, যেই দলের সাথে আছে, তারা তাদের পছন্দের মানুষকে ভোট দিয়ে আগামী সংসদটি 26 সালের শুরুতে আমরা শুরু করতে পারবো। কিন্তু বর্তমানের একেবারে এন্ড অফ দা নিউজ যেটা আমি কয়েকটি পত্রিকা থেকে পেলাম, বিএনপি ছাড়া বাকি সকলেই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বসার জন্য তারা প্রস্তুত এবং তারা রেডি আছে, কিন্তু বিএনপি এখনো ক্লিয়ার করেন নাই তারা বসবেন কি বসবেন না। প্রিয় দর্শক, আজকে লুৎফুজ্জামান বাবরের এই মুক্তির দিনে আমরা এই মুক্তিকামী এই মানুষটাকে, উনি হলেন একজন জীবন্ত শহীদ বলা চলে, যার নামে ফাঁসি হয়েছিল, যার নামে এত কিছু হয়েছিল, তিনি আজকে মুক্ত আকাশে 17 বছর পরে আসছেন। যদি আজকে আল্লামা সাঈদী বেঁচে থাকতেন, তিনি যদি আজকে বের হয়ে আসতেন, তাহলে জাতি কতটা না খুশি হতো, আনন্দিত হতো। আমরা যতটুকু জানি আল্লামা সাঈদীকে হত্যা করা হয়েছে ইনজেকশনের মাধ্যমে। ওনার সন্তানেরা বারবার এই বিষয়টা দাবি করছেন, ওনার দল জামাত ইসলামী দাবি করছেন যে উনাকে হত্যা করা হয়েছে। প্রিয় দর্শক, হত্যা করা হয়েছে নাকি উনি এমনিতে ইন্তেকাল করেছেন, এইগুলো কিন্তু বের হয়ে আসবে। আর এই জুলাই প্রক্লেমেশনের উপরে সেই সিদ্ধান্তটা ছাত্ররা নিতে চাচ্ছে যে একটা শক্তিশালী সংবিধানের এই হিবিজিবির ভিতরে, শেখ হাসিনার সংবিধানের ভিতরে থেকে আমরা 72-এর শেখ মুজিবের সংবিধানের ভিতরে থেকে আমরা দেশটাকে গড়তে পারবো না। গড়ার জন্য পরবর্তীতে যারা সরকার গঠন করবে তাদের জন্য সুবিধা হবে, কারণ পরবর্তীতে সরকার যারা গঠন করবে তারা ইচ্ছে করলেই সংবিধান বাতিল করলে বিরোধী দল থাকবে, অন্য দল থাকবে, আওয়ামী লীগ দেশ বিদেশে বিভিন্ন ধরনের মানে সমস্যা, হ্যারাসমেন্ট করবে সরকারটাকে। আর এখন যদি করা হয় তাহলে এটা নাম যাবে কার? ইউনূস সরকারের অন্তর্বর্তীকালীন সরকার করেছে, মানে নিরপেক্ষ সরকার করেছে, কারো উপরে এটার কোনো দায়িত্ব গেল না বা কারো উপরে কেউ চাপাচাপিও করতে পারবে না। আর ইউনূস সরকারের যে শক্তিটা আছে আন্তর্জাতিক অঙ্গনে, পরবর্তীতে নির্বাচিত সরকার আসলে আন্তর্জাতিক অঙ্গনের সাপোর্ট সবাই পাবে, এটা বলাটা এত সহজ হলেও বাস্তবতাটা এত সহজ নাও হতে পারে। তাই পরবর্তীতে ভারতীয় বা অন্য কোনো দেশের চাপে পড়ে আমরা অনেক সংস্কার নাও করতে পারি, করার সুযোগ নাও পেতে পারি। তো প্রিয় দর্শক, আমরা মনে করি যে বিএনপি এখন বসে থাকবে না, বিএনপি অগ্রণী ভূমিকা পালন করবে, অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বসবে, যেই পরিবর্তনগুলো করা দরকার সেখানে বিএনপি সম্মতি থাকবে, এবং আগামী অন্তর্বর্তীকালীন সরকারটার মধ্যে যাতে করে কিছু বিপ্লবী আমাদের প্রিয় ইউটিউবার ডাক্তার পিনাকি ভট্টাচার্যকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বের কথা অনেকেই লেখালেখি করছে, আমিও এটা পছন্দ করছি, সমর্থন করছি। আর আমরা যদি সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইকে নিয়ে যেতে পারি তাহলে বাংলাদেশের যে কোনো মন্ত্রণালয় তাকে দিলে বাংলাদেশের ভিতরে আভ্যন্তরীণ বিষয়ে তাকে সাংবাদিকতা পেশায় যেহেতু তিনি পারদর্শী, তাই সাংবাদিকতার যে মন্ত্রণালয়গুলো আছে, তথ্য মন্ত্রণালয় আছে, যেগুলাতে সে দিলে ভালো করবে, এরকম মানুষদেরকে নিয়ে একটি নতুন অন্তর্বর্তীকালীন সরকার আগামী ডিসেম্বর পর্যন্ত চলার জন্য আগামী প্রায় 11 মাস সময় সামনে আছে আমাদের। এই 11 মাস সময় কিন্তু অনেক লম্বা। আগে অন্তর্বর্তীকালীন সরকার কতদিনের জন্য আসতেন? 3 মাসের জন্য আসতেন। 3 মাসে অনেক কিছু করেছেন, তাই 11 মাসে অনেক কিছু করা যাবে যদি না ওই মনের, ওই মানসিকতার, ওই ধরনের কিছু যোদ্ধাকে আমরা এখানে অ্যাড করতে পারি। দর্শক, লুৎফুজ্জামান বাবর নামটার মধ্যে একটা ভাব আছে। ইভেন 5ই আগস্টের সরকার পতনের পর ভারতের সাথে বিশেষ করে যখন সম্পর্কের উষ্ণতা একটা উচ্চতর পর্যায়ে, তো বাংলাদেশের জনগণের একাংশ আসলে অপেক্ষা করছেন কখন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর তিনি মুক্ত হবেন।
ইভেন তার মুক্তিতে ভারতের মধ্যে একটা টেনশন তৈরি হবে, কারণ হি ইজ দ্য ওয়ান অ্যান্ড অনলি ব্লুটুথ ম্যান, যিনি ভারতের একটা প্রধান টেনশনের কারণ হয়ে দাঁড়িয়েছিলেন। অবশেষে আমাদের লুৎফুজ্জামান বাবর ভাই তিনি যে কোনো সময় কারাগার থেকে মুক্ত আলো বাতাসে তিনি বের হতে যাচ্ছেন। বহুল আলোচিত যে 10 ট্রাক অস্ত্র মামলার সাজা ছিল, সেখান থেকে বেকসুর আপাতত খালাস পেয়ে গেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। একই ঘটনায় চোরাচালান মামলায় খালাস পেয়েছিলেন তিনি। এর ফলে এই মুহূর্তে লুৎফুজ্জামান বাবরের মুক্তিতে আর কোনো বাধা নেই। আমরা যদি দেখি আজকে আমাদের 14 জানুয়ারি ডেথ রেফারেন্স মানে মৃত্যুদণ্ড অনুমোদন এবং আসামিদের করা আপিলের উপর শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত যে বেঞ্চ, তারা এই ঐতিহাসিক রায় দিয়েছে। প্রায় 17 বছর ধরে কারাগারে ছিলেন লুৎফুজ্জামান বাবর। এর মধ্যে বেশ কয়েকবার অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন। প্রশ্ন হচ্ছে লুৎফুজ্জামান বাবর কবে কারামুক্ত হচ্ছেন বা বাহিরে বের হচ্ছেন? কারামুক্তির বিষয়ে জানতে চাইলে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার যিনি আছেন সুরাই আক্তার, তিনি বলছেন কারামুক্তির কাগজপত্র একটার পর একটা পাচ্ছি, তবে সবগুলো আমাদের হাতে এসে এখনো পৌঁছায়নি। যদি আজকে রাতে চলে আসে তাহলে কালকেই লুৎফুজ্জামান বাবর মুক্তি পেতে যাচ্ছে। এদিকে অস্ত্র আইনের মামলায় বাবর ছাড়াও খালাস পেয়েছেন আরো 8 জন। আর উলফা নেতা পরেশ বড়ুয়া সহ 5 জনকে মুক্তি দেওয়া হয়নি, তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালতে বাবরের পক্ষে আইনজীবী শিশির মনির তিনি খালাস চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবি এবং সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসিফ ইমরান জিশান। অন্য 5 জন আসামির পক্ষেও এখানে আইনজীবীরা ছিল। দর্শক, গেল 18 ডিসেম্বর দেশের সবচেয়ে বহুল আলোচিত চট্টগ্রামের 10 ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় করা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, মহসিন তালুকদার, এনামুল হক, রাজ্জাকুল হায়দার সহ 6 আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। এর আগে গত 6 নভেম্বর চট্টগ্রামে 10 ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনার মামলায় আসামিদের যেই ডেথ রেফারেন্স এবং আপিলের উপর শুনানি সেটা শুরু হয়েছিল। সেদিন তার এই ইস্যুটা তিনি মুক্তি পাবেন কিছুটা আশা করা হচ্ছিল। 2004 সালের 1 এপ্রিল চট্টগ্রামের CUFL ঘাট থেকে আটক করা হয়েছিল ঐতিহাসিক সেই 10 ট্রাক অস্ত্র। এ নিয়ে বন্দরনগরীর কর্ণফুলী থানায় অস্ত্র আইন এবং বিশেষ ক্ষমতা আইনে 2টা মামলা করা হয়েছিল। আর সর্বশেষ 2014 সালের 30 জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত এবং বিশেষ ট্রাইব্যুনাল 1 তারা এই রায়টা দিয়েছিলেন। তো সেখানে আমরা দেখেছিলাম যে লুৎফুজ্জামান বাবর সহ ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া এবং 2টি গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা সহ 14 জনকে ফাঁসির আদেশ দিয়েছিল আদালত। অস্ত্র আইনে করা অন্যান্য মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ হয়েছিল একই আসামিদের, কিন্তু আজকে তারা সবাই মুক্ত হতে যাচ্ছেন কয়েকজন ছাড়া। বাবরের এই কারামুক্তির খবরে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস প্রাণ ফিরে এসেছে। পাশাপাশি ভারত এই ইস্যুটাতে টেনশনে পড়েছে, তাদের নিউজ চ্যানেলগুলোতে নানান ধরনের বক্তব্য দিচ্ছে, যখন ভারতের সাথে সীমান্তে 53 বছরের ইতিহাসে সবচেয়ে অসহিষ্ণু একটা সিচুয়েশন দেখছি। তো আপনি কি মনে করেন এই মুহূর্তে লুৎফুজ্জামান বাবরের মুক্তিতে আসলে কি রিঅ্যাকশন ঘটতে পারে দেশে বিদেশে? মোদি দাদা কাম সারছে, কিন্তু এখনো মোদি দাদা কাপড় ঠিক আছে, মোদি দাদাকে খাওয়া দাওয়া করতেছে এখনো। লুৎফুজ্জামান বাবরের মুক্তি পাইতে আর কোনো বাধা নাই। হ্যাঁ, লুৎফুজ্জামান বাবর হচ্ছে এই জেনারেশনের আইডল, আর সেই লুৎফুজ্জামান বাবরের মুক্তি পাইতে আর কোনো বাধা নাই। হ্যাঁ, অনেক জ্বালাইছো, কারণ লুৎফুজ্জামান বাবর যে জেলে, এটা কিন্তু শেখ হাসিনার চাওয়া ছিল না, এটা ছিল ইন্ডিয়ার চাওয়া। ইন্ডিয়াকে খুশি করার জন্যই লুৎফুজ্জামান বাবরকে গ্রেপ্তার করছিল, লুৎফুজ্জামান বাবরকে জেলে রাখছিল। কেন? কারণ লুৎফুজ্জামান বাবর নাকি 7 সিস্টারে অস্ত্র সরবরাহ করতে গেছিল, এই কথা বলছে। এখন লুৎফুজ্জামান বাবর কি ছেড়ে দিবে? তার জীবন থেকে গুরুত্বপূর্ণ 17টা বছর কেড়ে নেওয়া হয়েছে। এত সহজেই বাবর সাহেব ছাড়বে না। হ্যাঁ, বাবর সাহেব এত সহজেই ছাড়বে না। পারবা তার জীবনে 17টা বছর ফিরিয়ে দিতে? স্বরাষ্ট্রমন্ত্রী বাবর সাহেব হবে, একটু ওয়েট করো। স্বরাষ্ট্রমন্ত্রী বাবর সাহেবকে শুধু বানায় রাখবে একটা কারণেই, ইন্ডিয়া কোনো ধরনের আওয়াজ তুলতে না পারে, একটা কারণে স্বরাষ্ট্রমন্ত্রী বানায় রাখবে বাবর সাহেবকে। শুধু দেখতে থাকেন, অনেক জ্বালাইছে, তার জীবন থেকে গুরুত্বপূর্ণ 17টা বছর কেড়ে নিচ্ছে। শুধু লুৎফুজ্জামান বাবর না, ইন্ডিয়ার যাকে মনে হয়েছে হুমকি, তাকে গুম করছে, তাকে খুন করছে, তাকে পাওয়া গেছে ইন্ডিয়াতে। চিন্তা করতে পারছেন? এটা জ্বলন্ত উদাহরণ তো সালাউদ্দিন চৌধুরী, দেখছেন না? তাকে ইন্ডিয়াতে পাওয়া যায়। হ্যাঁ, সাইদি সাহেবের যে প্রধান সাক্ষী, তাকেও ইন্ডিয়াতে পাওয়া যায়। হ্যাঁ, ওই যে ফাটাকেষ্ট বলতো না যে মারবো এখানে, লাস্ট পড়বে শ্মশানে, তো এখানে গুম হইতো আর গিয়ে পাওয়া যাইতো ইন্ডিয়াতে। তাহলে আমরা কি বুঝি না যে ইন্ডিয়াতে কেন পাওয়া যাইতো? এই সব কিছু ইন্ডিয়াকে খুশি করার জন্য করা হইতো, এটা তো আমরা বুঝি। কিন্তু লুৎফুজ্জামান বাবরকে শেষ করতে পারো নাই। একটা কথা আছে না, সবকিছুরই শেষ আছে। হ্যাঁ, সবকিছুরই শেষ আছে, এখন বুঝতে পারছো। লুৎফুজ্জামান বাবর বাংলাদেশের মুক্ত আকাশে আসবে এবং ইন্ডিয়ার বিরুদ্ধে কিভাবে কাজ করবেন দেখতে থাকবেন। কেন? কারণ তার জীবন থেকে
তার জীবন থেকে 17টা বছর কেড়ে নেওয়া হয়েছে। একটা দুইটা বছর না, 17টা বছর। 17টা বছর। ইয়াং লুৎফুজ্জামান বাবর গ্রেপ্তার হয়েছিল, এখন সে বুড়া হয়ে গেছে। দেখছেন না? অনেকেই 5ই আগস্টের পরে লুৎফুজ্জামান বাবরকে চিনছেন, কিন্তু আমরা অনেক আগে থেকেই চিনি। এই ভদ্রলোকের সম্বন্ধে অনেক আগে থেকে স্টাডি করছি। কেন গ্রেপ্তার করছিল, কেন? এই ভদ্রলোক মুক্ত আকাশে আসতেছে। আর ইন্ডিয়া দাদাবাবুর, মোদির, সত্যি বলতেছে, কালকে খবরটা দেখার পরে মোদি মেবি ঘুম হারাম হয়ে গেছে। মোদির খাওয়া দাওয়া বাদ হয়ে গেছে। নট অনলি মোদি, ইন্ডিয়ার। কারণ লুৎফুজ্জামান বাবরকে ইন্ডিয়ার সব থেকে বেশি হুমকি মনে করে। আর সেই হুমকি মুক্ত আকাশে চলাফেরা করবে, মুক্তভাবে রাজনীতি করবে, আবার স্বরাষ্ট্রমন্ত্রী হবে। আহা, ইন্ডিয়া দাদাবাবুরা ঘুম কি ঠিক মতো হবে? अरे ये कब हुआ, कैसे हुआ, हमको पता ही नहीं चला। ये क्या शुरू किया बांग्लादेश और पाकिस्तान मिलके? अरे ओ ठाकुर, कितने आदमी थे। মানে ভারতের জন্য একের পর এক বড় ধরনের দুঃসংবাদ, তো আমি এটাকে বলতেই পারি। মোট কথা, গেল 6 মাসে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন এই সরকার পাকিস্তানের সাথে যেই সম্পর্কের যাত্রা শুরু করেছেন, কোথাও না কোথাও এই যাত্রায় ভারত আসলে কেন ডক্টর ইউনূসকে পছন্দ করছে না সেটা তো স্পষ্ট। চাল আসলো, ডাল আসলো, বিভিন্ন জিনিস আসলো। এবার পাকিস্তান সেনাবাহিনীর এবং বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের মধ্যে যে বৈঠক হয়েছে, সেই বৈঠকের পর মেশিনারিজ আসতেই পারে। আমরা দাবি করতে পারি পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার পিএসও যিনি আছেন লেফটেন্যান্ট জেনারেল SM কামর উল হাসান, তাদের মধ্যে একটা বৈঠক হয়ে গেছে। আর পাকিস্তানের ISPR কর্তৃক ছবিটি প্রকাশিত হবার পরই এটা নিয়ে শুরু হয়েছে তোলপাড়। বেসিক্যালি বাংলাদেশের সাথে সামরিক সম্পর্ককে শক্তিশালী করতে চায় পাকিস্তান। দুই দেশের সেনাবাহিনীর এক উচ্চ পর্যায়ের একটা বৈঠক হয়েছে, আর সেখানে এই ইস্যুগুলোতে ব্যাপক আলোচনা হয়েছে। পাকিস্তানের সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ তারা এই তথ্য প্রকাশ করেছে। আমরা দেখছি যে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডি শহরে সেনা সদর দপ্তর আছে পাকিস্তানের, সেখানে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সাথে বৈঠক হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর যিনি আমাদের PSO আছেন আপনার কামরুল হাসান সাহেবের। ISPR বিবৃতি অনুসারে পাকিস্তানের সাথে বাংলাদেশের ওই বৈঠকে উভয় কর্মকর্তা এই মর্মে একমত হয়েছে, বাংলাদেশ এবং পাকিস্তান কর্মকর্তা, এটা দুইটা দেশের ইস্যু এখানে কানেক্টেড, যে বাংলাদেশ এবং পাকিস্তান ভ্রাতৃপ্রতিম দেশ। 1971 সালে আমাদেরকে ভালোই মারা দিয়েছিল, এখন তারা লাইনে আসার চেষ্টা করছে, তবে মাফ কিন্তু চায় নাই। আচ্ছা, তো বলছে যে বহিস্থ শক্তির প্রভাব থাকা সত্ত্বেও দুই দেশের সম্পর্ক অবশ্যই দৃঢ় থাকবে। এখন মোট কথা হচ্ছে পশ্চিমা রাষ্ট্রগুলো, চীন অথবা ধরেন ভারতের কথা তো বাদ দিলাম, বাকি রেখে বিষয়টাকে সহজভাবে নিবে কিনা এখানে একটা ইস্যু আছে। এছাড়াও প্রতিরক্ষা সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে বাংলাদেশ এবং পাকিস্তান সেনাবাহিনীর পারস্পরিক আদান প্রদান, সহযোগিতা, অংশীদারিত্বের মাত্রাটাকে আরো বৃদ্ধির ব্যাপারেও আলোচনা হয়েছে এই দুই দেশের উচ্চতর পর্যায়ে। পাকিস্তান সেনাপ্রধানের বক্তব্য, দুই দেশের প্রতিরক্ষা বাহিনীর মধ্যকার সহযোগিতাপূর্ণ বিভিন্ন উদ্যোগ এবং পদক্ষেপের মাধ্যমেই দক্ষিণ এশিয়া অঞ্চলের নিরাপত্তা এবং সীমান্ত সুরক্ষাটা সম্ভব হবে। পাকিস্তান ও বাংলাদেশের বন্ধুত্ব এবং অংশীদারিত্বপূর্ণ যে সম্পর্ক আছে, আপনার এই সম্পর্ক উপমহাদেশের বিভিন্ন সীমান্ত যেগুলো আছে সেগুলো সুরক্ষিত রাখার জন্য খুবই কার্যকর ভূমিকা পালন করবে। সীমান্ত যতবার আসে ভারতের ততবার হালকা হালকা চিপ মারে সম্ভবত। আমাদের বাংলাদেশের PSO পাকিস্তানি সেনাবাহিনীর পেশাদারিত্বের প্রশংসা করেছেন, সেই সঙ্গে বলেছেন সন্ত্রাসবাদ দমনের লড়াইয়ে ব্যাপক আত্মদানের মাধ্যমে পাকিস্তানের সেনাবাহিনী নিজেকে সাহসী এবং দৃঢ় সংকল্পের বাতিঘরে পরিণত করেছে। ভারতের প্রতি বন্ধুত্বপূর্ণ হওয়ার কারণে আওয়ামী লীগ সরকারের শাসনামলে গত 15 বছর পাকিস্তানের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক একদম সর্বনিম্নে ছিল। দুই দেশের সেনাবাহিনীর মধ্যে এটার প্রভাব ছিল। তো এরপর আওয়ামী লীগ সরকার পতনের পর আপনার অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই পাকিস্তানের সাথে বাংলাদেশের সখ্যতা বৃদ্ধি পেয়েছে, কূটনৈতিক সম্পর্ক জোরদারের আমরা দেখছি প্রক্রিয়া। ইতিমধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ডক্টর ইউনূস কয়েকবার বৈঠক করেছেন। আমদানি রপ্তানি, বাণিজ্যিক জাহাজ চলাচল, বিমান, ব্যবসা বাণিজ্য, এখন সামরিক খাতেও আলোচনা চলছে। আর এই নিউজ দেখার পরে ভারতের গণমাধ্যমগুলো আজকে জানি কি ফাটাবে, আমি সেইটার অপেক্ষা আছি। এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের 3টি প্রত্যাশা। প্রধান এই 3টি প্রত্যাশা হচ্ছে, প্রথমত গণহত্যার বিচার করা, দ্বিতীয়ত রাষ্ট্রের যেসব জায়গায় অসঙ্গতি স্থায়ীভাবে আসন গেড়ে আছে সেগুলোকে ঝেঁটিয়ে বিদায় করে সেইখানে সংস্কারের ব্যবস্থা করা, আর সর্বশেষ আকাঙ্ক্ষাটি হচ্ছে একটা স্বাধীন স্বতন্ত্র নির্বাচন কমিশন গঠনের মধ্য দিয়ে গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক ভোট এর ব্যবস্থা করা। এই 3টি যে আকাঙ্ক্ষা, সেই 3টি আকাঙ্ক্ষা পূরণের ক্ষেত্রে এক ধাপ এগিয়ে গেল ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। আপনারা জানেন যে 6টি সংস্কার কমিশন গঠিত হয়েছিল। এর মধ্যে গুরুত্বপূর্ণ সংস্কার কমিশন হচ্ছে সংবিধান সংক্রান্ত সংস্কার কমিশন। এই সংবিধান সংক্রান্ত সংস্কার কমিশনের প্রধান করা হয় অধ্যাপক ডক্টর আলী রিয়াজকে। আজকে তিনি সংবিধান সংস্কার কমিশনের একটি প্রস্তাবনা
উপস্থাপন করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। আমরা যে তথ্য পেয়েছি, অবিশ্বাস্য কিছু পরিবর্তন হচ্ছে জনগণের কল্যাণে। এই পরিবর্তনগুলো নতুন বাংলাদেশের অভিযাত্রায় মাইলস্টোন হবে বলে সংবিধান বিশেষজ্ঞ এবং বিশ্লেষকরা মনে করছেন। প্রিয় দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশের সাংবিধানিক নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। সংবিধান সংস্কার কমিশন প্রস্তাব করেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ পরিবর্তন করে জনগণতন্ত্রী বাংলাদেশ করার। এই প্রসঙ্গে ডক্টর আলী রিয়াজ বলেছেন, বাংলাদেশকে যেভাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বলা হয়, তার মধ্যে আসলে যে প্রজাতন্ত্রের কথা হয় সেটাই আমরা দ্বিমত পোষণ করছি। আমরা বলেছি বাংলাদেশের পরিচিত হওয়া উচিত জনগণতান্ত্রিক বাংলাদেশ। আলী রিয়াজ আরো বলেছেন যে শুধু তাই নয়, আমরা সাংবিধানিকভাবে তার সুরক্ষা এবং তা যেন বলবৎযোগ্য হয় তা নিশ্চিত করার জন্য একটি সমন্বিত একক সনদের কথাও বলেছি। প্রিয় দর্শক, বাংলাদেশের সাংবিধানিক নাম যখন থেকে বা যে বয়স থেকে জানতে পেরেছি, তখন থেকেই মনের মধ্যে একটা খটকা ছিল যে বাংলাদেশ কেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামে অভিহিত করা হয়। বাংলাদেশের মানুষ তাহলে কি প্রজা, আর যারা রাষ্ট্র ক্ষমতায় যান তারা কি রাজা? প্রিয় দর্শক, কিন্তু আমরা জানি যে গণতন্ত্রের মূল নিয়ামক হচ্ছেন জনগণ। তাহলে কেন বাংলাদেশের নাম হবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ? নাকি এটা ব্রিটিশ অপশাসনের একটা ছায়াযুক্ত চিন্তা? এই খচকা কিন্তু বড় হয়েও ছিল, কিন্তু সমাধানের যেহেতু পথ নেই, সুতরাং কি আর করা। কিন্তু এখন অত্যন্ত স্পষ্টভাবেই এই সংস্কার কমিশন উত্থাপন করলো যে বাংলাদেশের নাম হওয়া উচিত জনগণতান্ত্রিক বাংলাদেশ। অসাধারণ। নিঃসন্দেহে এই নামটি সবার কাছে গ্রহণযোগ্য হবে। প্রিয় দর্শক, আপনারা জানেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, এই যে গণপ্রজাতন্ত্রী, এই প্রজাতান্ত্রিক ব্যবস্থা এটা কিন্তু ব্রিটিশ আমলের সেই ৮ পৌরে বিধি ব্যবস্থার মধ্যেই আসলে সীমাবদ্ধ। সেই সময় যেমন যারা রাষ্ট্র শাসন করতেন তাদেরকে আমরা রাজাতুল্য হিসেবে গণ্য করতাম। সেই ধারাবাহিকতায় বাংলাদেশের উপরেও চাপিয়ে দেওয়া হয়েছে একই ধারণাপত্র বা ধ্যান ধারণা। দীর্ঘদিন ধরে এটা চলেছে। মুক্তিযুদ্ধের সময়ও এই বিষয়ে আসলে ভাবা হয়নি। ৭২ সংবিধানে এই নামটি থেকে গেছে। এখন যে পরিবর্তনের প্রস্তাব এসেছে, এক্ষেত্রে সংবিধান বিশেষজ্ঞরা বলছেন এটা অত্যন্ত যৌক্তিক এবং গ্রহণযোগ্য। আপনারা জানেন যে এ কারণেই আমরা দেখি যে যারা ব্যুরোক্রেসিতে কাজ করেন, আমি আরো যদি সরাসরি বলি, ডিসি এসপিদের স্যার না বললে রাগ করেন। একজন কৃষক যখন একজন ডিসি বা এসপির কাছে সেবা নিতে যান, তখন সেই ডিসি বা এসপি চান কৃষক তাকে স্যার বলুক। কেন? কারণ ডিসি এসপি বা ব্যুরোক্রেসিতে কাজ করা দায়িত্বশীল ব্যক্তিবর্গ মনে করেন তারা হচ্ছেন রাজাতুল্য, তারা হচ্ছেন অত্যন্ত পরম সম্মানের যোগ্য, আর জনগণ হচ্ছে তাদের কাছে একটা সাধারণ বিবেচ্য বিষয়। এটা আসলে ব্রিটিশ ধ্যান ধারণারই প্রতিফল। একটা আধুনিক স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে জনগণের সেবক মানে জনগণের সেবকদেরকে জনগণ কর্তৃক স্যার বলানোর মাধ্যমে আসলে রাজা এবং প্রজার সম্পর্ক তৈরি হয়। সেটাই এতদিন ধরে জিইয়েছিল। এখন নতুন প্রস্তাবে জনগণতান্ত্রিক বাংলাদেশের যে নামটি প্রস্তাব করা হয়েছে তা অত্যন্ত যুক্তিসঙ্গত, ন্যায়সঙ্গত এবং গ্রহণযোগ্য। এরপর 5টি মূলনীতির প্রস্তাব করা হয়েছে 3টি মূলনীতির পরিবর্তে। সেই 5টি মূলনীতি কি? সেই মূলনীতি ব্যাখ্যা করতে গিয়ে ডক্টর আলী রিয়াজ বলেছেন যে 1971 সালের স্বাধীনতা যুদ্ধের মহান আদর্শ এবং 2024 সালের গণ অভ্যুত্থানের যে জন আকাঙ্ক্ষা তার প্রতিফলন হিসেবে আমরা রাষ্ট্রের 5টি মূলনীতি প্রস্তাব করছি। সেগুলো হচ্ছে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ এবং গণতন্ত্র। ধর্মনিরপেক্ষতার পরিবর্তে এখানে বহুত্ববাদ, ইনক্লুসিভ সোসাইটি তৈরির যে প্রচেষ্টার কথা উল্লেখ করা হয়েছে তা নিঃসন্দেহে অসাধারণ। বাংলাদেশ শুধু বাঙালির নয়, বহু মানুষের এই দেশ। আমাদের পরিচয়টি তাহলে কি হবে? সংবিধানে এটিও লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে, মানে প্রস্তাব করা হয়েছে। ৭২ সংবিধানে আমাদের পরিচয় ছিল বাঙালি, আর এখন সেটাকে সন্নিবেশিত হিসেবে বা প্রস্তাবনা আকারে দেওয়া হয়েছে বাংলাদেশি। এটাই তো যৌক্তিক। বহুত্ববাদের যে কথা বলা হয়েছে তার মধ্য দিয়ে কিন্তু জাতি, ধর্ম, বর্ণ, গোষ্ঠী সবার বাংলাদেশ হয়ে ওঠে। এই বাংলাদেশ একজন গারোর যেমন, এই বাংলাদেশ একজন হিন্দুর যেমন, ঠিক তেমনি এই বাংলাদেশ একজন মুসলিমেরও। ঠিক একইভাবে কালো, ধলো, বেটে, খাটো, যে বর্ণেরই হোক না কেন মানুষ, সবারই এই বাংলাদেশ। এই যে 5টি মূলনীতি, এই মূলনীতিও যৌক্তিক কারণেই নতুন সংবিধানে সংযোজন করা উচিত বলে ইতিমধ্যে বিশ্লেষকরা মতামত ব্যক্ত করেছেন। এরপর আসছি 2 কক্ষ বিশিষ্ট সংসদের প্রস্তাবনার বিষয়ে। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ চালুর প্রস্তাব করার কথা বলে আলী রিয়াজ বলেছেন যে এই 2 কক্ষ মিলে যাতে সকলের প্রতিনিধিত্ব থাকে, তার সঙ্গে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নিম্ন কক্ষ কিন্তু সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বে উচ্চ কক্ষ তৈরি করার জন্য সুপারিশ করছি। সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নিম্ন কক্ষ এবং সংখ্যানুপাতিক পদ্ধতিতে উচ্চ কক্ষ, এই যে ধারণা, এই ধারণার মধ্য দিয়ে জনগণের আরো প্রতিনিধিত্ব এখানে প্রতিফলিত হবে বলেই অনেকে
মনে করছেন। তবে অবশ্যই এর জন্য সবার ঐক্যমত্যের প্রয়োজন রয়েছে। আপনারা জানেন প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে কোনো ভারসাম্য নেই। প্রধানমন্ত্রী এককভাবে ক্ষমতাবান, এই সংবিধানে তাকে ইমপিচমেন্ট করার কোনো সুযোগ নেই। অন্যদিকে রাষ্ট্রপতি কেবল ছোট জগন্নাথের মতো সাইন করে যান, তিনি বসে থাকেন। কিন্তু নতুন সংবিধান সংস্কার কমিশন প্রস্তাব করেছে যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার একটি ভারসাম্য থাকতে হবে। আজকের যে ঘটনা ঘটলো, এই ঘটনায় রাখাল রাহা নামের সম্পৃক্ততা কতটুকু, তার আগে আমি জিজ্ঞাসা করছি রাখাল রাহা ভাইকে, আপনার নাম সাজ্জাদ, এই নামটা লুকায়ে আপনি রাখাল রাহা রেখেছেন। আপনি কোন এজেন্সির হয়ে কাজ করছেন? কোন দেশের গোয়েন্দার স্বার্থ হাসিল করছেন? আপনার নাম সাজ্জাদ থেকে রাখাল রাহা হলো কেন? আমরা দীর্ঘদিন ভেবেই রেখেছি যে আপনি একজন হিন্দু ধর্মের লোক। অদ্ভুত একটা গাছ রাখাল রাহা বই দিয়ে দিয়েছে গাছ। একটাতে হিন্দু, একটা বৌদ্ধ, একটা খ্রিস্টান, আর একটাতে দিয়েছে আদিবাসী। আমার কথা হলো, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারা বাঙালি, তাই না? আদিবাসী যে নামটা একটা পাতা লিখলেন, এই পাতার মধ্যে আদিবাসীরা হিন্দু আছে না? আদিবাসীরা খ্রিস্টান আছে না? আদিবাসীদের মধ্যে ওমর ফারুক আছে না? আছে না? এই যে লিখছেন আদিবাসী, তাহলে আপনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিমের পাশাপাশি আর একটা পাতা লিখে দিলেন আদিবাসী। ভাই, বাঙালি নামে পাতা কই? রাখাল রাহা, বাঙালি পাতা খেয়ে ফেলেছো? বাঙালি পাতা খেয়ে ফেলেছো? লোকটা গাইজ, এখানে আপনারা তো দেখলেন যে লুৎফুজ্জামান বাবর নিয়ে অনেক নিউজ, সে কিভাবে গ্রেপ্তার হয়েছিল, তাকে কেন কারাগারে এতদিন বন্দি করে রাখা হয়েছিল, অন্যদিকে ভারত কেন ভয় পাচ্ছে লুৎফুজ্জামান বাবরকে, এবং লুৎফুজ্জামান বাবরকে মানে বাবরের নাম শুনলেই কিন্তু একটা সময় অনেকে তর করে কাঁপত। এখন সেই লুৎফুজ্জামান বাবর মুক্তি পেয়েছেন আজকে মানে দুপুরের দিকে। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই। এই সব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি, এটি কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।